এসআইআর নিয়ে লড়াইটা দিল্লিতে কি একটা দীর্ঘস্থায়ী চেহারা নিতে চলেছে? আজ মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন যে মুখ্য নির্বাচনী কমিশনার জ্ঞানেশ কুমারকে ইমপিচ করার প্রশ্নে অন্য বিরোধীদের সঙ্গে তিনি সম্পূর্ণ একমত। ইতিমধ্যেই তার দিক থেকে উদ্যোগ শুরু হয়ে গেছে, তার দলকে তিনি নির্দেশ দিয়েছেন, এমপিদের নির্দেশ দিয়েছেন। তৃণমূলের সংখ্যা নেই, কিন্তু দিল্লির বুকে এই ইস্যুতে বিরোধীদের একজোট করে এই যে মুভটা, এটা কি এ রাজ্যের রাজনীতিতে তৃণমূলকে কোনো ডিভিডেন্ড দিতে পারেন? বিশ্বনাথ চক্রবর্তী কি বলেন? তৃণমূলকে ডিভিডেন্ড দিয়েছে। গতকালই আমি বলেছিলাম 10-এর মধ্যে 8 পেয়েছে তৃণমূল কংগ্রেস। এবং আমি আগেই বলেছিলাম যে ইমোশন দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনে জেতেন, তার নিজের পারফরমেন্সের থেকে, অর্থাৎ সরকারের উন্নয়নমূলক কাজের থেকেও তিনি ইমোশন দিয়ে নির্বাচনে জয়ী হন, এবং সেই ইমোশনে এসআইআর ওনাকে সাহায্য করছে, সেটা নিয়ে আমার সামান্যতম দ্বিমত নেই। দ্বিতীয় যে বিষয়টা আপনাকে বলতে হবে, রাজনীতি তুঙ্গে নিয়ে যাবেন এরপরে যখন ফাইনাল ভোটার তালিকা শুরু হবে, এবং ওর উপর ভিত্তি করেই উনি নির্বাচনটা করিয়ে নেবেন। কিন্তু যে প্রশ্নটা আপনি সম্ভবত রাখতে চাইছিলেন, যে সত্যি জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট আদতেও সম্ভব, আমি দর্শকদের সহজভাবে বলতে চাই যে ইমপিচমেন্ট পার্লামেন্টে আনতে গেলে প্রথমে একটা অভিযোগপত্র তৈরি করতে হয়, 50 জন সদস্যর সমর্থন চাই মিনিমাম, এবং তারপরে 2/3 মেজরিটিতে প্রত্যেকটা হাউসে পাস করতে হবে। অর্থাৎ লোকসভায় প্রথমে 2/3 মেজরিটিতে পাস করতে হবে, তারপরে রাজ্যসভায় পাস করতে হবে, তারপরে প্রেসিডেন্টের সম্মতি চাই, এবং ফাইনালি নোটিফিকেশনের হলেই তবে তিনি অপসারিত হবেন। আইনের ঊর্ধ্বে ইলেকশন কমিশন ছিল না। কবে থেকে আনা হলো? 2023 সালে প্রোটেকশন অফ চিফ ইলেকশন কমিশনার অ্যান্ড আদার ইলেকশন কমিশন বিল এনে, এবং সেই সময় 141 জন এমপিকে পার্লামেন্ট থেকে সাসপেন্ড করতে হয়েছিল ওই বিলটাকে পাস করানোর সময়। এক। দ্বিতীয়ত উনি বলছিলেন যে নরেন্দ্র মোদী অমিত শাহর মাথা কার কাছে নত, এটা ভালো বোঝা যাচ্ছে। এপস্টেইন ফাইল সারা ভারতবর্ষ, সারা পৃথিবীর মানুষ জেনে গিয়েছে, যে ফাইলের পরে ভেনেজুয়েলা থেকে ইন্ডিয়া ডাইরেক্ট তেল কেনার অফার পেয়েছিল। শুনে নিন না, ভেনেজুয়েলা থেকে ডাইরেক্ট তেল কেনার বরাত পেয়েছিল, ইন্ডিয়া কেনেনি। কবে বললো? যখন ডোনাল্ড ট্রাম্প অ্যানাউন্স করেছে। ডোনাল্ড ট্রাম্প অ্যানাউন্স করেছে। আরে এক্সপেন যৌন কেলেঙ্কারির তালিকায় কাদের নাম আছে? আপনার দাবি হচ্ছে কেন? আমার শুধু একটা লাইনই বলার আছে যে ভারতীয় জনতা পার্টি কোনোভাবেই এজেন্সিকে নিয়ন্ত্রণ করে না। বিশ্বনাথদার এই বক্তব্যের আমি তীব্র বিরোধিতা করছি, এবং আইনানুগ পথে যেটা হওয়ার সেটাই হবে। আপনার যদি আইনি বক্তব্য থাকে কোর্টে গিয়ে বলবেন। আচ্ছা, আমি একটা কথা বলছি, ওই সিনেমার তলায় লেখা থাকে না, বিদেশ অনুমতি সতর্কী করে। এমন কথা কেন কেউ বলে যে বলতে গিয়ে নিজেই হেসে ফেলে। যাক, আমি একটা কথা বলছি। আচ্ছা, অনুব্রত মণ্ডল অ্যারেস্টেড হয়েছিল 2022 সালের অগাস্ট মাসে, বেল পায় 2024 সালের সেপ্টেম্বর মাসে। বেলটা কেন পায়? তার কারণ হচ্ছে সে অ্যারেস্টেড হওয়ার পরে সিবিআইকে যে জিজ্ঞাসাবাদে যে কথাগুলো বাংলায় বলেছিল সেগুলোকে নাকি ইংলিশে ট্রান্সলেট করা যায়নি 2 বছরে। সেই কারণে 2022 অগাস্ট থেকে 2024 সেপ্টেম্বর অবধি তাকে জেলে রাখার পরও ট্রান্সলেট করা যায়নি বলে একটা সময় গিয়ে তাকে বেল দিয়ে দিতে বাধ্য হয়। নারদের ফুটেজ ভেরিফাই করা যায়নি, ফরেনসিক টেস্ট করা যায়নি ভারতবর্ষে। ইমপিচমেন্ট করতে গেলে দেখাতে হয় চার্জ অফ মিসকন্ডাক্ট মেড এগেইনস্ট দ্য হোল্ডার অফ এ পাবলিক অফিস। অর্থাৎ এখানে মিসকন্ডাক্টটা দেখাতে হবে, সঙ্গে সঙ্গে বলতে হবে ইন্টিগ্রিটি অর ভ্যালিডিটি অফ সামথিং প্রসিডস, মানে তার ইন্টিগ্রিটিতে কোথাও একটা ভায়োলেশন হয়েছে। এবার একটা কথা বলি, সব রাজ্যেই কিন্তু এসআইআর এর প্রসেস চলছে, এই রকম গেল সব রাজ্যে হয়েছে বলে আমরা শুনিনি। কিন্তু ইমপিচমেন্টটা জয়ন্ত আমি জানিয়ে রাখি, এটা রাহুল গান্ধী প্রথম এই ইমপিচমেন্ট করার হুমকিটা দেন দিনের পর দিন। এখানে সমস্ত রাজনৈতিক দল পাশাপাশি বলতেই হবে এই মুভটা কিন্তু প্রতীকী। এখানে নাম্বার গুরুত্বপূর্ণ নয়, এটা রাজনৈতিক মুভ এবং প্রতীকী মুভ, একেবারে পরিষ্কার। প্রতিটি দলই তো চেয়েছিল বৈধ ভোটার তালিকা। ঘুষপেকিয়া ঢুকেছে, 1.5 কোটি রোহিঙ্গা ঢুকেছে, এই যে ন্যারেটিভটা তৈরি করা হয়েছিল এতদিন ধরে, 54 লক্ষ যে বিশেষ করে এসআইআর এর পরে 54 লক্ষ যে প্রথম তালিকায় বাদ গেছে, যেখানে বিভিন্ন রকম কারণ দেখানো হয়েছে, সেখানে কজন ঘুষপেকিয়া পাওয়া গেছে, কজন রোহিঙ্গা পাওয়া গেছে। আমি তো বলবো এই যে নবতিপর 92 বছরের আশালতা আচার্য আনন্দবাজার পত্রিকায় বেরিয়েছিল ছবি, ইনি কি রোহিঙ্গা? একে বাধ্য হয়েছিল, এনাকে হিয়ারিং এ ডাকা হয়েছে পরে, ইনি কি তাহলে রোহিঙ্গা? তাহলে রোহিঙ্গার নামে যে ন্যারেটিভটা প্রথম যারা তৈরি করেছিল, তাহলে দায়টা তো তাদের, তারা প্রথমেই ঘুষ পেয়েছে। তুমি 2005-এ মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছো, 2005-এর প্রেক্ষিত আলাদা, এই দুটো প্রেক্ষিত আপনি এক করবেন না, এই দুটো প্রেক্ষিত এক পার্লামেন্টে একেবারে চূড়ান্ত হইচই ফেলে দিয়েছিলেন। আমরা এখন 26 নিয়ে একটু কথা বলি, 26 নিয়ে কথা বলি। আর 1 নম্বর 2 নম্বর হচ্ছে যে শুধু তো পশ্চিমবঙ্গ নয়, এই যে অনুপ্রবেশ, এই অনুপ্রবেশের জায়গাটা ত্রিপুরা বিজেপি সরকার, আসাম বিজেপি সরকার, নর্থ ইস্টের কোনো জায়গাতেই ঢুকছে, এরকম তথ্য আমরা একাধিকবার পেয়েছি। ইউপিএ 1 আর ইউপিএ 2 এই দুটো সময়ে কতজন ডিপোর্ট হয়েছে তার তালিকা পাই আমরা, প্রায় 1 লক্ষ লোক ডিপোর্ট হয়েছে। গত 11 বছরে কতজন ডিপোর্ট হয়েছে যদি সংখ্যাটা দেখি, সেই সংখ্যা কিন্তু অনেক কম।
তাহলে বর্ডার সিকিউরিটি ফোর্স কি করছিল? দায়িত্ব তো তাদের, প্রাথমিক দায়িত্ব তো তাদের, যে তারা ওখানে বাইরে থেকে যদি অবৈধভাবে কেউ হ্যাঁ, কিন্তু পাশাপাশি এই নথিটাও তোমায় রাখতে হবে, সেটা হচ্ছে কতগুলো জাল নথির ভিত্তিতে গোটা দেশে হওয়া ক্রাইমের পরে দেখা গেছে যে সেই নথি জোগাড় হয়েছে কুটির শিল্পের মতো তৈরি হওয়া পশ্চিমবঙ্গের বিভিন্ন জাল নথির কারখানা থেকে। ইকুয়ালি একই রকম ভাবে আমি এমনকি বলবো যে- ডিফেন্সে তোমার মনে থাকবে মারাত্মক একটা দুর্নীতির কথা এলো, যে একেবারে ডিফেন্সের জাল নথিতে চাকরি হয়েছে, দেখা গেল নথি তৈরি হয়েছে পশ্চিমবঙ্গে। সুমনদা, নথি তৈরি হয়েছে পশ্চিমবঙ্গে, কিন্তু আপনি যদি বলেন যে ভোটার কার্ড বলুন, আধার কার্ড বলুন, যাই আপনি বলুন, আলটিমেটলি সেটা এন্ডোর্স করবে কে? তার তো একটা কেন্দ্রীয় সংস্থা। কাউকে জিজ্ঞেস করা সকালবেলা বাড়িতে কি দিয়ে ভাত খেলেন, তাহলেও তার উত্তরে বলে 34 বছর সিপিএম কি করেছে, 34 বছরের বামফ্রন্ট নিয়ে আলোচনা করতে হবে। এই প্রথম এরকম একজন তৃণমূলী মহাপুরুষ দেখলাম, যাকে 2005 নিয়ে প্রশ্ন করলে বলা হয়, বলেন যে না 2005-এর ব্যাপারে এখন আলোচনা করবো না, 2026 নিয়ে আলোচনা করি। খুব ভালো লাগলো এইটা আমার। আমি একটা কথা বলছি, একদম মমতা বন্দ্যোপাধ্যায় এই কথা একদম ঠিক বলেছেন, যে আজকে যদি ইনফিল্ট্রেশন হয় তাহলে কেন্দ্রে যারা দায়িত্ব আছে তাদের উত্তর দিতে হবে, রাজ্য সরকারটা দায়িত্ব হতে পারে না। তেমনই 1999, 2000 সাল, 2002, 3, 4-এও যদি ভারত ইনফিল্ট্রেশন হয়ে থাকে, তাহলেও সেটা সেদিনের বামফ্রন্ট সরকারের দায়িত্ব ছিল না। কেন্দ্রের সরকার, যে সরকারের মন্ত্রী ছিলেন মমতা ব্যানার্জি, দায়িত্বটা সেদিন তার ছিল। এদিকে তিনি তখন কাগজের বান্ডিল ছিল। আমি এই বিষয়ে এই ন্যারেটিভে শুধু একটাই কথা বলতে চাই, যখন বাংলাদেশের ইনসিডেন্টটা হলো তার ঠিক পরেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন আমাদের সবাই আত্মীয়, দরজা খুলে দিতে হবে, সবাই ভেতরে চলে আসুন। এবং সরকার রীতিমতো হচ্ছে যদি বাইরের থেকে কেউ ঢুকে যায় বেআইনিভাবে, আপনি ধরেননি কেন, আপনি আটকাননি কেন, আপনার পুলিশ কি করছে, আপনি এতে কেন ইনভলভ রয়েছেন? কারণ তখন আপনি ভেবেছিলেন এই সমস্ত বেআইনি অনুপ্রবেশ আপনার ভোট ব্যাংক হবে। পরে দেখেছেন যে না, সিএএসএ যাওয়ার পর হচ্ছে যারা হিন্দু তাদেরকেও আপনি বার করে দিতে পারেননি। উনি হিন্দু বিরোধিতা থেকে বের করে তাদের মুভমেন্ট ছিল যে একটা পেঁয়াজও যেন না যায়। আমি বলছি সব ছেড়ে পেঁয়াজের মধ্যে পড়ে গেছিল। হচ্ছে প্রথম কথা 2005-6 সালে যখন অভিযোগ উঠেছিল তখন মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকারে ছিলেন না, তখন ইউপি 1 এবং মমতা মাঝখানে কথা বলো না, কথা বলো না। দ্বিতীয় কথা হচ্ছে যে আজকে এখানে কদিন আগে যখন পেহেলগামে টুরিস্টদের উপর অ্যাটাক হলো, ঘুষপেটিয়ারা কোথা থেকে উঠেছিল, কোথা থেকে এসেছিল? 150 কিলোমিটার ঘুষপেটিয়া বলা হচ্ছে যেমন মায়ানমার থেকে ভূমিকম্প এসে গেছে, একটা রোহিঙ্গা এসে প্রমাণ করা যায়, প্রচুর একটা রোহিঙ্গা এসে প্রমাণ করা যায়। এসআইআর ইস্যুতে তৃণমূল যখন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব আনার জন্য কোমর বাঁধছে, তখন এসআইআর ইস্যুতেই চাঞ্চল্যকর অভিযোগ তুলে তৃণমূল সরকারের উপর পাল্টা চাপ তৈরির কৌশল নিলেন শুভেন্দু অধিকারী। গ্রুপ বি অফিসার বলে যাদের দেওয়া হয়েছে, এরা অধিকাংশই গ্রুপ সি। মাইক্রো অবজারভার নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগের প্রেক্ষিতে রাজ্য সরকারকে গ্রুপ বি অফিসারের তালিকা দিতে বলেছিল সুপ্রিম কোর্ট। সোমবার মুখ্যমন্ত্রীর আইনজীবী শ্যাম দেওয়ান সুপ্রিম কোর্টে দাবি করেন নির্বাচন কমিশনকে আরো 8,500 কর্মী দিয়েছে রাজ্য সরকার। শনিবার ইমেল করে জানানো হয়েছিল পশ্চিমবঙ্গ সরকার 8,505 জন গ্রুপ বি অফিসারকে নিয়োগ করছে। সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় ওই 8,505 জন আধিকারিককে মঙ্গলবার বিকেল 5টার মধ্যে কাজে যোগ দিতে হবে। তার 24 ঘন্টা পর মঙ্গলবারই সাংবাদিক বৈঠক করে শুভেন্দু অধিকারী অভিযোগ করলেন গ্রুপ বি অফিসার বলে গ্রুপ সি অফিসারের তালিকা দিয়েছে রাজ্য সরকার। এই 8,500-র মধ্যে অসংখ্য মিথ্যা এবং অসত্য এবং গাইডলাইন ভায়োলেশন করে তারা এই কাজটা করেছে। এই নদিয়া জেলার সিরিয়াল 556 থেকে 536, এখানে নির্মাণ সহায়ক, স্বায়ত্তশাসন বডি, স্ট্যাটুটারি বডি, জিপিতে কাজ করেন। এরকম অসংখ্য নাম এখানে দেওয়া আছে। মৃত ব্যক্তি যিনি মৃত শুধু নয়, রিটায়ার করে গেছেন, তার নামও মুখ্যমন্ত্রীর বাহিনী, তাবেদার বাহিনী পাঠিয়ে দিয়েছে। নির্বাচন কমিশন যদি মনে করেন যে কোনো নাম তারা বদল চান, সেটাও তারা করতে পারেন, সেটাও সুপ্রিম কোর্টের রায়েই বলা আছে। সুতরাং যদি নির্বাচন কমিশন দেখেন যে কোথাও গন্ডগোল মনে হচ্ছে, তারা বলবেন, তাহলে সেই নাম বদলে দেওয়া হবে। কিন্তু উনি যে কথা বলছেন, ওনার কাছে যদি এত তথ্য থেকে থাকে, তাহলে উনি কোর্টে যান। উনি তো আদালত বান্ধব রাজনীতিবিদ, উনি তো সবসময় আদালত কেন্দ্রিক রাজনীতি করতে ভালোবাসেন। তো উনি কোর্টে যান, কোর্টে গিয়ে বলুন যে এই রাজ্য সরকার করেছে। এই নীতি করতে গেলে আগামী 26-এর বিধানসভা নির্বাচনে যদি জিততে চান, বিরোধী দলনেতা হিসাবে থাকতে চান, তাহলে
মানুষের রাজনীতি করুন। এ নিয়ে সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন বিরোধী দলনেতা। এটার মধ্য দিয়ে এরা সুপ্রিম কোর্টকেও অসত্য মিথ্যা এটা জানিয়েছে, এবং তৃণমূল কংগ্রেস তার নেত্রী তার সরকার মানেই দুর্নীতি করবে, মিথ্যাচার করবে, অসত্য বলবে, ফ্রড করবে। এটা যে সুপ্রিম কোর্টের সঙ্গেও করানো সাহস দেখাবে এটা আমরা ভাবতে পারিনি। এই তালিকা নিয়ে মুখ্যমন্ত্রী যেহেতু মামলা করেছেন তার বিরুদ্ধে, তার সরকারের দেওয়া অসত্য তথ্যের বিরুদ্ধে কোর্ট কন্টেম্প করা যেতেই পারে। যান না আপনি সুপ্রিম কোর্টে, সাহস থাকে। সবাই মমতা বন্দ্যোপাধ্যায় হয় না। মানুষের জন্য লড়াইয়ের জন্য কলজে থাকা চাই, সাহস থাকা চাই, আর সৎ বুদ্ধি থাকা চাই। অসৎ পথে মানুষকে ঠকিয়ে আবার সুপ্রিম কোর্টে যাব, এইসব ফাঁকা আওয়াজ দয়া করে শুভেন্দুবাবু আপনি দেবেন না, আপনাকে সবাই চিনে গেছে। সোমবারই এসআইআর প্রক্রিয়ার সময়সীমা 1 সপ্তাহ বাড়িয়েছিল সুপ্রিম কোর্ট। আর মঙ্গলবার নির্বাচন কমিশন বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে 28শে ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে। তার আগে 14ই ফেব্রুয়ারি অবধি শুনানি চলবে। 21 তারিখ অবধি নথি স্ক্রুটিনি হবে, তারপর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ। এই আবহে রাজনৈতিক চ্যালেঞ্জ পাল্টা চ্যালেঞ্জও চলছে সমান তালে। মানুষ পরিবর্তনের পক্ষে দেবে। আগস্ট মাসে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী থাকবে না, প্রাক্তন হবে। মুখ্যমন্ত্রীর ভাঁওতাবাজিটা হাতে নাতে ধরা পড়েছে। মানুষ আর যাই হোক, ভোটের অধিকার কেড়ে নেওয়ার যারা চেষ্টা করেছে তাদেরকে ভোট দেবে না। তাই জন্যে সামনের নির্বাচনে সবথেকে বড় শত্রু হিসেবে সাধারণ মানুষ দেখছে বিজেপিকে। বিধানসভা ভোটের আগে এসআইআর ইস্যুতে রাজ্যের রাজনীতি যখন সরগরম, তখন লোকসভা স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব নিয়ে পারদ চড়ছে। বিরোধীদের ইন্ডিয়া জোটের দুই শরিক, অনেক বৈঠকে দেখা যাচ্ছে দুই দলের প্রতিনিধিদের। কিন্তু পশ্চিমবঙ্গ হোক কিংবা দিল্লি, কংগ্রেসের থেকে কি দূরত্ব বজায় রাখার চেষ্টা করছে তৃণমূল? করলে কেন, কি উদ্দেশ্যে? মঙ্গলবার কৌশলী দূরত্বের একটা নজির ধরা পড়েছে দিল্লিতে। সরকার পক্ষের প্রতি পক্ষপাতদুষ্ট হয়ে কাজ করার অভিযোগে নজিরবিহীনভাবে লোকসভা স্পিকার ওম বিড়লার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনল কংগ্রেস। কিন্তু ইন্ডিয়া জোটের একাধিক দল কংগ্রেসের আনা এই অনাস্থা প্রস্তাবে সই করলেও তৃণমূল করেনি। কংগ্রেসের উপর কার্যত শর্ত চাপালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একটা অ্যাপিল স্পিকারের কাছে করা যেতে পারে, স্পিকারকে 2 দিন 3 দিনের একটা সময় দেওয়া যেতে পারে। নানা মহলে প্রশ্ন, স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবে স্বাক্ষর না করে কি কৌশলে কংগ্রেসের থেকে দূরত্ব বজায় রাখল তৃণমূল? এটা কি বিজেপিকে বার্তা? তৃণমূলের এই পদক্ষেপের মধ্যে সেটিং দেখতে পাচ্ছে কংগ্রেস। এই সমঝোতাটা কিন্তু আজকের নয়। এই সবাই একটু স্পিকারের কাছে গিয়ে স্পিকারের পক্ষে কথা বলে প্রমাণ করে দেওয়া যে দেখো ভাই, কংগ্রেস যা করছে করুক, আমরা তোমাদের পক্ষে আছি। বিতর্কের সূত্রপাত 2রা ফেব্রুয়ারি। লোকসভায় রাহুল গান্ধী দাবি করেন প্রাক্তন সেনাপ্রধান মনোজ মুকুন্দ নরবানের লেখা বইয়ে ভারত চীন সীমান্তে সংঘাত নিয়ে যা লেখা হয়েছে তা তিনি পড়তে চান। কিন্তু তীব্র আপত্তি করেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজস্থানের কোটা থেকে 3বারের বিজেপি সাংসদ ওম বিড়লা, বর্তমানে তিনি লোকসভার স্পিকার। লোকসভা পরিচালনার দায়িত্ব তাঁর। লোকসভার নিয়ম দেখিয়ে তিনিও প্রাক্তন সেনাপ্রধানের বইয়ের একটি গুরুত্বপূর্ণ অংশ রাহুল গান্ধীকে বলতে বাধা দেন। বিরোধীরা দাবি করে লোকসভার বিরোধী দলনেতাকে বলতে না দিয়ে গণতন্ত্রের কণ্ঠরোধ করছে মোদী সরকার। স্পিকারও নিরপেক্ষ না থেকে সরকারের পক্ষে অবস্থান নিচ্ছেন। এই প্রেক্ষাপটে রাহুল গান্ধীকে লোকসভায় বারবার বলতে বাধা দেওয়া, বিরোধী 8 জন সাংসদকে বাজেট অধিবেশনের বাকি দিনগুলির জন্য সাসপেন্ড করা, কংগ্রেসের 2 প্রাক্তন প্রধানমন্ত্রী সম্পর্কে বিজেপি সাংসদের আপত্তিকর মন্তব্য এবং স্পিকার যেভাবে প্রধানমন্ত্রীর উপর কংগ্রেস সাংসদদের হামলার আশঙ্কা প্রকাশ করেছিলেন, মূলত এই 4 অভিযোগে স্পিকার ওম বিড়লার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনল কংগ্রেস। অনাস্থা প্রস্তাবে নোটিশ দিতে গেলে অন্তত 100 জন সাংসদের সই লাগে। কংগ্রেসের আনা প্রস্তাবে 114 জন সই করেছেন। কংগ্রেস ছাড়াও সই করেছেন সমাজবাদী পার্টি, আরজেডি, ডিএমকে, সিপিএম সহ অন্যান্য বিরোধী দলের সাংসদ, কিন্তু তৃণমূল সই করেনি। অনাস্থা প্রস্তাব আনার আগে একটা চিঠি যৌথভাবে প্রত্যেকটা রাজনৈতিক দল যারা ইন্ডিয়া অ্যালায়েন্সের শরিক, তারা সবাই মিলে সই করে স্বাক্ষর করে একটা চিঠি লোকসভার স্পিকার বা অধ্যক্ষের কাছে জমা করুক। একটা অ্যাপিল স্পিকারের কাছে করা যেতে পারে, স্পিকারকে 2 দিন 3 দিনের একটা সময় দেওয়া যেতে পারে। আজকে মঙ্গলবার, আজকে আপনি একটা চিঠি জমা করলেন, মঙ্গল বুধ বৃহস্পতি আপনি সময় দিয়ে দিন। যদি বৃহস্পতিবারের মধ্যে কোনো সুরাহা না হয়, শুক্রবার নো কনফিডেন্স মুভ হবে, কোনো অসুবিধা নেই। স্পিকারের বিরুদ্ধে কংগ্রেসের অনাস্থার প্রতি তৃণমূলের এই অনাস্থা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতোর। মমতা ব্যানার্জি আর জগদীপ ধনপরের
একে অপরের সঙ্গে যে লড়াই, সেটা সর্বজন বিদিত বাংলায়। মমতা ব্যানার্জি কিন্তু নিরপেক্ষ থেকে জগদীপ ধনখড়ের উপরাষ্ট্রপতি পদ পাওয়াটাকে নিশ্চিত করেছিল। আজকে কেন কপিল সিবালের অসুস্থতার কারণ দেখিয়ে তারা যে ডেট চাইছে সেই ডেটে রাজি হচ্ছে এই ইডি, যে ইডি একদিন ধরতে গেছিল তাদেরকে। তুমি আর আমরা মালাইটা ভাগ করে খাবো, বেশি ইলেকশন কমিশনকে দিয়ে ঝঞ্ঝাট করিও না। আমি ইলেকশন কমিশনের কাছে গিয়ে ভোটারটি ম্যানেজ করার চেষ্টা করেছি, যদি ম্যানেজ না হয় তোমরা বাকিটা দেখে নিও। স্পিকারের বিরুদ্ধে এই যে আনিত প্রস্তাব, তাতে সই তৃণমূল না করে প্রমাণ করে দিল বিজেপির বিরুদ্ধে কোনো মুভ হলে তাতে তারা নেই, একেবারে স্পষ্ট করে দিল আবারও। এবং সেই কারণে বললো আরো কয়েকদিন টাইম চাই, মানে রফা হতে হয়তো আরো কিছু একটা ভাগি টাগি আছে, অতএব কিছু বলার সাহস নেই। বিজেপিকে বরাবর সাহায্য করেছে এনডিএকে তৃণমূল, এটা লোকসভায় বিভিন্ন সময় বিল পাস সহ নানান ক্ষেত্রে আমরা স্পষ্ট দেখেছি। একদম ভোটের মুখে আরেকবার স্পষ্ট হয়ে গেল। বিজেপি অবশ্য তৃণমূলের সঙ্গে সেটিং এর তত্ত্ব পুরোপুরি উড়িয়ে দিয়েছে। প্রবাদ আছে, ঠেলায় পড়লে বিড়াল গাছে ওঠে, বাঘেও ধান খায় খিদে পেলে। সুপ্রিম কোর্টে থাপ্পড় খেয়েছে, আর্থিকভাবে বেকায়দায় পড়ছে, দিয়ে দেওয়া নিয়ে একের পর এক তৃণমূল বেকায়দায় পড়ে গেছে। তাই এখন যদি বাঁচা যায় শেষ রক্ষা মোদিজি শরণম হয়ে। বাংলার ক্ষমতা এবার বিজেপি নেবেই, কারণ জনতা এবার তৃণমূলকে চিনে গেছে। তাই এখন এত বিরোধিতা করে শেষে এখন বাঁচার চেষ্টা হচ্ছে স্পিকারের বিরুদ্ধে অনাস্থা সই না করে। তৃণমূল স্পিকারের আচরণে সন্তুষ্ট নয়, তাহলে এখনই তারা তার বিরুদ্ধে কংগ্রেসের আনা অনাস্থা প্রস্তাব থেকে দূরে থাকতে চাইছেন কেন? নেপথ্যে কি বিশেষ রাজনৈতিক কৌশল? যখন আমরা দেখলাম যে জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস একটা আন্দোলন করছে, সেখানে নির্বাচন কমিশনের বিরুদ্ধে একেবারে মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্ট পর্যন্ত পৌঁছে যাচ্ছেন, সারা রাজ্য জুড়ে আন্দোলন, ঠিক একই রকমভাবে ঠিক যখন বিজেপির একজন স্পিকার ওম বিড়লা মহাশয় তার বিরুদ্ধে যখন সকলে সই করছেন, তখন তৃণমূলের অত দ্রুত যে প্রতিক্রিয়া সেইটার সময়টা তারা ঠিক চাইছেন না। তারা চাইছেন যে প্রতিক্রিয়ার সময়টা যেন আর একটু বাড়ে। তারা বলছেন আরও 2 দিন সময় দেয়া হোক না কেন, যাতে কি না আমরা দেখতে পারি যে ওম বিড়লা মহাশয় হয়তো যে পদক্ষেপগুলো নিয়েছেন সেখান থেকে তিনি কিছুটা ফিরে এলেন। এবার এই জায়গা থেকেই পশ্চিমবঙ্গের যে রাজনৈতিক ভাবনা, বিজেপি তৃণমূলের সেটিং, এই নিয়ে আলোচনা কিন্তু ক্রমাগত চলতেই থাকবে। এর একটা দিক হচ্ছে বিজেপি তৃণমূল সেটিং নিয়ে মানুষ জানতে শুরু করেছেন, জানার ফলে মানুষ বিজেপি বা তৃণমূলকে ভোট না দিয়ে কি তৃতীয় পক্ষকে দিচ্ছেন? এর উত্তর হচ্ছে একেবারেই না। বিজেপি যোগ তৃণমূল ভোটটা কিন্তু 85% মোটের ওপর থাকছে। ফলে এই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল বিজেপির সেটিংটা যদি গোপন চলরাশির অংশ নাও হয়, সবাই যদি বুঝতেও পারেন, তাহলেও কিন্তু এই দুই দলের কোনো রাজনৈতিক ক্ষতিবৃদ্ধি হচ্ছে না। এবং সেই জায়গাতে দাঁড়িয়েই যে ধরনের বার্তা তৃণমূল কংগ্রেস বিভিন্ন সময় দেয়, সে রাষ্ট্রপতি নির্বাচন, উপরাষ্ট্রপতি নির্বাচন, বিভিন্ন বিলের ক্ষেত্রে তাদের এত কাজ থাকে যে সাংসদরা থাকতে পারেন না লোকসভায়। ফলে এই জায়গাগুলোতে এটা খুব পরিষ্কার যে বিজেপির যেমন কিছু সহযোগী দল এনডিএর মধ্যে আছে, সেরকমই কিন্তু তৃণমূলও খুব বেশি উৎপাত বিজেপিকে করতে চায় না। ফলে উল্টো দিকটাও থাকবে। যেমন আমরা বারবার যে আলোচনাগুলো করি যে অনেক কিছু তদন্তের ক্ষেত্রে মনে হয় যেন তার গতিমন্থরতায় ভুগছে তদন্তগুলো। ভারতের ক্ষেত্রে তদন্ত, বিচার ব্যবস্থা সবই গতিমন্থরতায় ভোগে, সেখানে দীর্ঘসূত্রিতা থাকে। কিন্তু বিশেষ করে অন্যান্য অনেক রাজ্যে যখন আমরা দেখতে পাই যে একেবারে মুখ্যমন্ত্রী পর্যন্ত হয়তো কোনো একটা সময় জেলখানায় চলে গেলেন, সেই রকম জায়গাতেও কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে অন্তত এত কিছু হচ্ছে, সবেতেই কিন্তু কোনো কিছু পদক্ষেপের বিষয়টি আমরা দেখতে পাই যে অনেকটা স্লোলি হচ্ছে, অনেকটা গতিমন্থরতায় ভুগছে। ফলে পশ্চিমবঙ্গের যে রাজনীতি, সেই রাজনীতির জায়গাটিতে এটা কিন্তু পরিষ্কার যে তৃণমূল এবং বিজেপির মধ্যে যে সম্পর্ক, সাধারণভাবে তাদের কর্মীরা তো একে অপরের বিরুদ্ধে অবশ্যই লড়াই করেন, দায়িত্ব নিয়ে লড়াই করেন, কিন্তু একই সঙ্গে আমরা যেমন জানতাম যে কংগ্রেস রাজত্বে যখন বামফ্রন্ট সরকার এখানে ক্ষমতায় ছিল, বহু মানুষ বলতেন যে তাদের মধ্যে বেশ ভালো একটা সেটিং আছে, যে কারণে তারা এত বছর ক্ষমতায় থাকতে পেরেছেন এবং তাদের ক্ষমতা থেকে চলে গেছেন তখনই যখন কংগ্রেস তাদের সাহায্য করেনি। একই রকম আলোচনা 2026 বিধানসভা নির্বাচনের আগেও থাকবে। অর্থাৎ
মানুষ যে ভাবছেন যে তৃণমূল কংগ্রেস অনেক আসন পেতে পারেন, বা তৃণমূল কংগ্রেসও যে বলছে তারা 250-র বেশি আসন পেতে পারে, যদি সত্যিকারের এই ধরনের একটা যোগাযোগ তাদের মধ্যে থাকে, তাহলে কিন্তু এটা রাজনীতিতে একেবারেই অসম্ভব নয়। এবং তারই একটা আলোচনা, তারই একটা ভাবনা, তারই একটা ভাষ্য কিন্তু আজকে আরেকবার তৈরি হলো, যখন তৃণমূল কংগ্রেস আবার 48 ঘন্টা সময় চাইল। আমার মনে হয় তাদের তো 72 ঘন্টা সময় চাওয়া উচিত ছিল, যাতে কোনো দলই, এই দুটো দলের মধ্যে কোনোভাবে তাদের কোনো বিপদ না থাকে, তারা যেন সঠিক চিকিৎসার মাধ্যমে আগামী দিনে পশ্চিমবঙ্গের 294টি আসনই ভাগ করে নিতে পারেন। জাতীয় রাজনীতিতে আলোচনার কেন্দ্রবিন্দুতে কংগ্রেস আর তৃণমূলের দূরত্ব। পশ্চিমবঙ্গেও তাদের কাছাকাছি আসার কোনো লক্ষণ নেই। বিধানসভা ভোটে তৃণমূল, বিজেপি আর কংগ্রেস 3 দলই একলা চলনীতি নিয়েছে, এটা আপাতত স্পষ্ট। কিন্তু প্রশ্ন হচ্ছে, সিপিএম কি শেষ অবধি হুমায়ুন কবিরের হাত ধরবে, নাকি একাই লড়বে? আইএসএফ কি করবে? কাউকে পাশে না পেলে হুমায়ুনই বা কি কৌশল নেবেন? এই সব নিয়ে জল্পনার মধ্যেই নতুন দাবি করলেন ভরতপুরের বিধায়ক। আমি যদি 100 আটকাতে পারি, বিজেপিকে না দখল করে দিতে পারি, তাহলে দিদি কেন 194টা হিন্দু মেজরিটি সিটে দিদি আটকাবে? তাহলে তো বিজেপি ফিনিশ। বিজেপি 77 থেকে 40-এ নেমে আসবে, তাহলে তো সবারই সাকসেস। একাই মুখ্যমন্ত্রী হয়ে যাক, আমরা অপোজিশনে বসি না, কোনো অসুবিধা নাই। সোমবার দিল্লি যাওয়ার আগে তৃণমূলকে নিয়ে চাঞ্চল্যকর দাবি করেছিলেন হুমায়ুন কবির। একটা টাইমে হুমায়ুন কবিরকে অনেক অপমান, অসম্মান করা হয়েছিল। এখন প্রশাসনের মাধ্যমে এবং যারা এদের হয়ে দালালি করে, তারা বিভিন্নভাবে বলছে যে যা হয়েছে হয়েছে, মুর্শিদাবাদের একটা সিট অ্যাডজাস্টমেন্ট। হুমায়ুন কবিরের মাথায় গন্ডগোল আছে, ও কি পার্টি করবে আমি জানি। ও তো একটা জায়গার এমএলএ, ও কি ইলেকশন কমিশনের রেজিস্ট্রেশন কোনোই গুরুত্ব নেই। কোনো প্রভাব পড়বে না ইলেকশনে? তার ইলেকশনে ও নিজের সিটটা জিততে পারবে। বলছে নাকি মুসলমান ভোট কনসলিডেট করবে। একেবারে বাজে কথা। আপনাদের থেকে ভোট কেটে নেবে না তো মুসলিম ভোট? কিছু কাটবে। মুর্শিদাবাদে আমরা একচেটিয়া জিতব। বিজেপি আবার তৃণমূল ও হুমায়ুনের মধ্যে আঁতাত দেখছে। বিজেপির সাথে বাংলার জনগণের জোট আছে, সেই কারণে হুমায়ুন কবির, নিম হোক কিংবা কংগ্রেস, সিপিএম আর অন্য কোনো দল হোক, জোট বাঁধুক আর না বাঁধুক, কিচ্ছু বিজেপির পক্ষে কোনো কিছু আসে যায় না। তার কারণ এরা জোট বাঁধলেও তৃণমূলের পক্ষে কাজ করবে, এরা জোট না বাঁধলেও তৃণমূলের পক্ষে কাজ করবে। সেই কারণে কংগ্রেস, সিপিএম তো তৃণমূলের পক্ষে কাজ করছেই। তৃণমূলের একটা নতুন প্রজন্ম তৈরি হয়েছে, হুমায়ুন কবির, সে তো স্বাভাবিকভাবে তৃণমূলের হয়ে কাজ করবে। সেই কারণের জন্য আমি মনে করি এই জাতীয় দলের ওপর মানুষের আর বিশ্বাস নেই। সম্প্রতি হুমায়ুন কবিরের সঙ্গে বৈঠক করেন সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। সূত্রের খবর, তা নিয়ে সিপিএম এর অন্দরেই অসন্তোষ তৈরি হয়। এই পরিস্থিতিতে মোহাম্মদ সেলিম জোটের জল্পনায় শিলমোহর না দিলেও বরাবর ইতিবাচক সুর শোনা যাচ্ছে হুমায়ুন কবিরের গলায়। এবার ডেডলাইন বেঁধে দিলেন সাসপেন্ডেড তৃণমূল নেতা। 25শে ফেব্রুয়ারি, তার বাইরে আমি একদিনের জন্যও কারোর জন্য অপেক্ষা করব না। অন্যদিকে গতবারের জোট সঙ্গী বামেদের উদ্দেশ্যে জোট বার্তা দিয়েছেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। ভোটের আগের রাতে জোট হলে সেটা ইম্প্যাক্ট করবে না, একটু ধীর গতিতে যাচ্ছে লেফট ফ্রন্ট, খুব তাড়াতাড়ি স্বল্প সময়ের মধ্যে আমাদেরকে উত্তর চেয়েছে। আমি আইএসএফকেও বলবো অধৈর্য হবেন না। এরকম ক্ষেত্রে গত নির্বাচনেই তো আমরা একসাথে লড়িনি, মানে আইএসএফ তো একসাথে লড়তে আলটিমেটলি সম্মত হয়নি। যাই হোক, শেষমেশ আবার একসাথে লড়ার প্রশ্ন আসছে, ভালো, তা তো আলাপ আলোচনা করতে হবে। ডেডলাইন দেওয়াটা বা অধৈর্য হওয়াটা সমীচীন না। জোট নিয়ে নানা জটিলতার মধ্যে বুধবার মুর্শিদাবাদে বাবরি মসজিদ নির্মাণের কাজ শুরু হবে। তার আগে মঙ্গলবার অ্যাকশন মোডে পুলিশ। স্কুল, বাড়ি, লজের পর এবার এদিন হুমায়ুন কবিরের মেয়ে নাজমা সুলতানার শ্বশুর বাড়ির একাধিক সম্পত্তি বাজেয়াপ্ত করল পুলিশ। এই সম্পত্তি ক্রয়ের সঙ্গে সঙ্গে কোনো সমাজের মধ্যে বিভেদ ছড়ানোর জন্য হতে পারে যে আদার্স কোনো পারপাসে ছড়ানোর জন্য হতে পারে, তাহলে সেক্ষেত্রে আমরা সমস্ত বিষয়ে খতিয়ে দেখব। চাপানোতরের মধ্যে মঙ্গলবার হুমায়ুন কবিরের মেয়ের নামে থাকা এই দোকান ঘরটি বাজেয়াপ্ত করে পুলিশ। হুমায়ুন কবিরের মেয়ের নামে ছিল এই দোকানটা, এবং সেই মতো কিন্তু সেই জায়গাও সেটাও কিন্তু একেবারে সিল করা হচ্ছে। বাবার ওপর দুশ্মনী বের করার জন্য এটা মমতা ব্যানার্জি লোক করছেন, যেহেতু বাবার ওপরে কিছু করতে পারছেন না, তাই মেয়ে শ্বশুর বাড়িতে আঘাত করলে তো বাবার আঘাত হবেই।
হুমায়ুন কবিরের মেয়ের শ্বশুরের নামে থাকা জমি, হুমায়ুন কবিরের জামাইয়ের নামে থাকা জমি বাড়ি এবং মেয়ে জামাইয়ের নামে থাকা আমবাগান সহ মোট 8টি সম্পত্তি এখনো পর্যন্ত বাজেয়াপ্ত করেছে পুলিশ। আরও একটা জায়গা হুমায়ুন কবিরের জামাইয়ের নামে এই জমিটি রয়েছে জানা যাচ্ছে, এবং সেই মতো হুমায়ুন কবিরের জামাইয়ের এই জমিতে এখন বর্তমানে কিন্তু যে ফ্রিজিং অর্ডার নিয়ে পুলিশের টিম রয়েছে। আমরা টোটাল 14 নাম্বার অফ প্রপার্টি ফ্রিজ করার অর্ডার পেয়েছি ইমুভেবল, এছাড়া 15টা ব্যাঙ্ক অ্যাকাউন্টস এবং 2টো ভেহিকেলস আমরা সিজ করার জন্য এবং ফ্রিজ করার জন্য আমরা অর্ডার পেয়েছি। এটা প্রতিহিংসাপরায়ণ হয়ে 22শে ডিসেম্বর দল করার পর থেকে আমার ওই আত্মীয় স্বজনের বাড়ি মাপজোপ করা, তাদের ছবি তোলা, তাদের অ্যাসেসমেন্ট করা করে 15,53,60,597 টাকার অ্যাসেসমেন্ট করে সেন্ট্রাল যে ট্যাক্স ডিপার্টমেন্ট ফাইন্যান্স দপ্তরের কলকাতায় যে অফিস তাদের কাছে পাঠিয়েছিল। এদিন মুর্শিদাবাদের পুলিশ সুপারের বিরুদ্ধেও বিস্ফোরক অভিযোগ করেছেন হুমায়ুন কবির। এসপি আবার আমাকে খুন করার জন্য ঠিকে নিয়ে এসছে। আমি রাস্তায় গাড়িতে যা আশা করি সেটা দুজন সুপারি কিলারকে এসপি বরাত দিয়েছে যে হুমায়ুন কবিরকে গাড়ি অ্যাক্সিডেন্ট করে খুন করে দিতে হবে। এই নিয়ে মুর্শিদাবাদের পুলিশ সুপারের কোনো প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি। পুলিশ সূত্রে দাবি 2025 সালের মার্চে লালগোলা থানায় মাদক মামলা হয়। হুমায়ুন কবিরের মেয়ে শ্বশুর ও তার ভাইয়ের নামে হয় এই মাদক মামলা। মাদক চোরা চালানের থেকে পাওয়া টাকা দিয়ে কি করা হয়েছে তা তদন্ত শুরু করে পুলিশ। শুরু হয় আর্থিক অনুসন্ধান। খতিয়ে দেখা হয় হুমায়ুন কবিরের মেয়ের শ্বশুর বাড়ির গত 6 বছরের সম্পত্তি। সেখানেই অসঙ্গতি মেলে বলে দাবি পুলিশের। এ নিয়ে আদালতের রিপোর্টও জমা পড়ে। মাদকের টাকা দিয়েই সম্পত্তি করা হয়েছে বলে দাবি করে পুলিশ। শুনানির পর 10,73,75,000 টাকার সম্পত্তি ও অ্যাকাউন্ট ফ্রিজ করার নির্দেশ দেয় আদালত। পশ্চিমবাংলায় পুলিশ যেটা করে বেশিরভাগ রাজনৈতিকভাবে প্রেরিত হয়ে করে। তো যদি অন্যায় করে থাকে তো নিশ্চয়ই তার ব্যবস্থা নেওয়া উচিত, কিন্তু হুমায়ুন কবির প্রশ্ন তুলেছেন, আওয়াজ তুলেছেন সরকারের বিরুদ্ধে বলে তার পরিজনের বিরুদ্ধে পুলিশ ঝাঁপিয়ে পড়বে, এটা গণতন্ত্রের মধ্যে হতে পারে। অভিযোগের ভিত্তিতে যখন পুলিশ প্রশাসন ব্যবস্থা নিচ্ছে সেখানে কিন্তু কোর্টের অনুমোদনও রয়েছে, এবং সেখানে তো আইনি লড়াইয়ের জায়গা রয়েছে হুমায়ুন কবিরের। উনি আইনি লড়াই করুন। এসব একটা পুরো অভিযোগটা তো হঠাৎ নতুন হয়নি, অভিযোগটা তো পুরনো অভিযোগ। তো অভিযোগটা পুরনো অভিযোগ, যখন সেই অভিযোগটা নিয়ে পুলিশ ব্যবস্থা নিতে আরম্ভ করবে তখনই ভিকটিম কার্ড খেলে সেটার সঙ্গে পলিটিক্সের প্রোটেকশন হিসেবে ব্যবহৃত হবে, এটা তো সবাই বোঝেন। 11ই ফেব্রুয়ারি বুধবার মুর্শিদাবাদে হুমায়ুন কবিরের বাবরি মসজিদের নির্মাণ শুরু হবে। ইট গেথে আনুষ্ঠানিকভাবে নির্মাণের সূচনা করার কথা রয়েছে সাসপেন্ডেড তৃণমূল বিধায়কের। বঙ্গ রাজনীতিতে কাল এক ব্যতিক্রমী অধ্যায়ের সূচনা হচ্ছে মুর্শিদাবাদের। সেখানে বাবরি মসজিদের আনুষ্ঠানিক কাজ শুরু হচ্ছে। গেট যার 14 মিটার হাইট এবং 5.5 মিটার চওড়া পায়া, গেটটা যার আনুমানিক কস্ট গেটটারই হচ্ছে প্রায় 5,80,00,000 টাকা। হুমায়ুন কবিরের দাবি তার বাবরি মসজিদ নির্মাণে খরচ হবে মোট 50 থেকে 55 কোটি টাকা। টোটাল খরচ আপনার বাউন্ডারি 11 বিঘা জায়গা এবং বাউন্ডারি এবং তার কমপ্লিটলি স্ট্রাকচার ধাঁচা তৈরি হতে 50 থেকে 55 কোটি টাকা খরচ। এমনি কতদিন সময় লাগবে? আমার আইডিয়া ছিল 3 বছর, কিন্তু যে কোম্পানিকে আমরা দিয়েছি তারা আমাকে এগ্রিমেন্ট করে দিয়েছে, সাইন করে নিয়েছে, সাইন করে দিয়েছে কপি, তাতে 2 বছরের মধ্যে কমপ্লিট করছে। এটা কেরলের একটা কনস্ট্রাকশন কোম্পানি যারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে কাজ করে। বাবরির নতুন মডেল, বাবরির যে পুরনো ধাঁচা ছিল সেই পুরনো ধাঁচা নেই, এটা একদম নতুন মডেলাইজ করে। আপনি বুঝতে পারছেন কি গেটটার 14 মিটার হাইট, মানে 42 ফুট গেটের হাইট। 1992 সালের 6ই ডিসেম্বর অযোধ্যায় ভেঙে ফেলা হয়েছিল বাবরি মসজিদ। সেই ঘটনা 3 দশকেরও বেশি সময় পর ফের একবার আলোচনার কেন্দ্রবিন্দুতে হুমায়ুন কবিরের বাবরি মসজিদ। গত বছরের 6ই ডিসেম্বর মুর্শিদাবাদের রেজিনগরে বাবরি মসজিদের শিলান্যাস করেন তিনি। ইতিমধ্যেই মাটি পরীক্ষার কাজ হয়ে গেছে, চলছে মাটি কাটা। বুধবার নির্মাণ কাজ শুরুর দিন প্রস্তাবিত বাবরি মসজিদের জমিতে হবে নমাজ পাঠ, হবে কোরআন পাঠও। যে পুরো মসজিদ হবে 12,000
মানুষ একসঙ্গে নামাজ পড়তে পারবে। তার সঙ্গে যে বাউন্ডারি ওয়াল, বাউন্ডারি যদি প্রচুর ইট পড়েছে, ইট দিয়ে যদি বাউন্ডারি করতাম তাহলে তো অনেক কম খরচে হতো। কিন্তু যারা ডিজাইনটা করেছে এত আধুনিক মডেলের করেছে যে বাউন্ডারিটা চারিদিকের 11 বিঘা জায়গার বাউন্ডারি ওয়ালেই 8.5 কোটি টাকা খরচ হয় এবং সেটা অনেক আধুনিকতম মডেলে, অনেক ডিজাইন। আরও কি অনুদান আসছে? এখনও 10 কোটি পার হয়নি, ম্যাটিয়াস আছে কিছু, এটা 10 কোটির কম আছে এখন পর্যন্ত অ্যাকাউন্ট এবং যেটা দান বক্সে। ভোটের আগে হুমায়ুন কবিরের এই বাবরি মসজিদ এখন রাজ্য রাজনীতির আলোচনার কেন্দ্রবিন্দুতে। এর ফলে ভোটে কার লাভ হবে, কার ক্ষতি, কারা ভোটের জন্য মন্দির মসজিদকে ব্যবহার করছে, কার পেছনে কে আছেন, এর স্পষ্ট কোনো উত্তর নেই। কিন্তু বাদ বিবাদ চলছে। সেদিন তার বাবরি মসজিদ সম্পর্কে শ্রদ্ধা ভালোবাসা কোথায় ছিল যেদিন তিনি বিজেপির প্রার্থী হতে গেছিলেন? আজ আবার বিজেপিকে রাজনৈতিক সুবিধা করে দিতে বিজেপি বিরোধী যারা মানুষ তাদের মধ্যে বিভ্রান্তি তৈরি করতে তিনি বলছেন বাবরি আমি তৈরি করব। যে কোনো ব্যক্তি মসজিদ তৈরি করতে পারেন, তার জায়গায় মন্দির তৈরি করতে পারেন, গির্জা তৈরি করতে পারেন, গুরুদ্বারা তৈরি করতে পারেন, কিন্তু যে ব্যক্তি বাবরি মসজিদ ভেঙে দেয়া বিজেপির প্রার্থী ছিল নরেন্দ্র মোদী জিন্দাবাদ বলে, তিনি যখন আবার বাবরি মসজিদ তৈরি করব বলেন, তখন কি সেখানে ধরে নিতে হয় না যে পেছনে একটা কোনো অন্য উদ্দেশ্য আছে? মানুষ সেটা বুঝবেন। বিজেপিকে হারাতে গেলে ভোট শুধুমাত্র তৃণমূলকে, অন্য কাউকে একটা ভোট দেওয়ার অর্থ বিজেপির পাতা ফাঁদে পা দেয়া এবং ঘুরিয়ে বিজেপিকেই সুবিধা করে দেয়া। এই বাবরকে সামনে রেখে পশ্চিম বাংলায় দাঙ্গা লাগানোর ছক তৈরি করছে তৃণমূল কংগ্রেস। সেই কারণে আমি বাংলার সমস্ত ধর্মপ্রাণ মানুষ, যে ধর্মেরই যে হোক না কেন, তাদেরকে ধন্যবাদ জানাই। তৃণমূল যে ফাঁদ পেতেছে সেই ফাঁদে তারা পা দেয়নি, যে কারণে এখানে কোন রকম সাম্প্রদায়িক বিভাজন, সাম্প্রদায়িক অস্থিরতা তৈরি হয়নি। অতএব যতই এবার তৃণমূল চেষ্টা করুক বাবরের নাম করে রাজ্যে বিভাজন এবং রাজ্যে উৎপাতের রাজনীতি তৈরি করতে, দাঙ্গা লাগাতে, কিন্তু মানুষ তৃণমূল কংগ্রেসের এই অভিসন্ধিকে কার্যকর হতে দেবে না। একদিকে যখন পশ্চিমবঙ্গে হুমায়ুন কবির বাবরি মসজিদ তৈরি করছেন, তখন বিজেপি শাসিত উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের মুখে উঠে এলো ফের বাবরি প্রসঙ্গ। बाबरी ढांचे का पुनर्निर्माण कभी होना ही नहीं। जो कयामत के दिन आने का सपना देख रहे हैं, ऐसे ही सड़गल जाएंगे, कभी वो दिन आने वाला नहीं है। মুর্শিদাবাদে বাবরি মসজিদের বিরোধিতায় উত্তরপ্রদেশ থেকে বিশ্ব হিন্দু রক্ষা পরিষদের একটি দল রওনা দিয়েছিল পশ্চিমবঙ্গের উদ্দেশ্যে। हम लोग मुर्शिदाबाद के लिए प्रस्थान कर रहे हैं। वो उनको अगर मस्जिद बनवाना है तो एपीजे अब्दुल कलाम के नाम से बनवाए और बिस्मिल्लाह के नाम से बनाए। हम लोग मांग करते हैं कि बाबरी मस्जिद का निर्माण नहीं होने देंगे। विश्व हिंदू रक्षा परिषद का कार्यकर्ता पूरे भारत में हम लोग एक राष्ट्रीय अध्यक्ष के आह्वान पे जाएंगे। কিন্তু লখনৌ ও বারাণসীতে বিশ্ব হিন্দু রক্ষা পরিষদের এই দলকে আটকে দেয় পুলিশ। মসজিদের বিরুদ্ধে আমরা নই, আমরা নামটার বিরুদ্ধে। তোমার পয়সায় তুমি করছো, আমি কে? সম্ভবত 18-19 তারিখে লখনৌ যাওয়ার কথা আছে, ওখান থেকে একটা পিসি হবে। আমি আগে সেন্ট্রাল কমিটির সঙ্গে কথা বলবো, কথা বলার পরে আমরা একটা মুভমেন্ট নেব এবং ওটা মার্চ মাসে হবে। আমরা বেলডাঙ্গার রাস্তায় নামবো বড় মিছিল করে। তো মেইন যেটা হবে, বেলডাঙ্গার বুকে ওই মসজিদের সামনে বিভিন্ন রকমের আন্দোলনে আমরা সামিল হব। তার কারণ আমরা বাবরি নামটা হতে দেব না। বাবরি মসজিদ সম্বন্ধে অনেকেই অনেক কুৎসা করছিল যে হবে না, করতে দেওয়া হবে না, করতে পারবে না, অর্থ নষ্ট হবে, নয়ছয় হবে। বাংলা সহ গোটা ভারতবর্ষের মানুষকে আরও ভালো করে জানান দেওয়ার জন্য এটা বাবরি যাত্রা শুরু হচ্ছে। বাবরি মসজিদের নির্মাণ কাজ শুরুর পরদিন 12ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার শুরু হবে বাবরি যাত্রা। নদিয়ার পলাশী থেকে শুরু করে মুর্শিদাবাদ হয়ে এই যাত্রা যাবে উত্তর দিনাজপুরের ইটাহার পর্যন্ত। মোট 175 কিলোমিটার রাস্তা পেরোবে বাবরি যাত্রা।
হুমায়ুন কবিরের প্রস্তাবিত বাবরি মসজিদ নিয়ে রাজ্য রাজনীতি উত্তপ্ত। তার পাশাপাশি রাজ্য রাজনীতিতে তোলপাড় ফেলেছে উত্তর ব্যারাকপুর পুরসভা এলাকায় তৃণমূল কাউন্সিলরের লাথিতে বৃদ্ধের মৃত্যুর অভিযোগ। অভিযুক্ত তৃণমূল কাউন্সিলরকে গ্রেফতার করেছে পুলিশ। তার কঠোর শাস্তির দাবিতে সোমবার পথে নেমেছে বিজেপি। কাউন্সিলরকে দল থেকে সাসপেন্ড করেছে তৃণমূল, তবে তিনি তৃণমূলকে নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন। তৃণমূল কংগ্রেসটা আমার মনে, এর বাইরে আমি কিছু কথা বলবো না। বেআইনি নির্মাণের প্রতিবাদ করায় রবিবার উত্তর ব্যারাকপুর পৌরসভার 23 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর রবীন্দ্রনাথ ভট্টাচার্যের বিরুদ্ধে এলাকারই বাসিন্দা এক বৃদ্ধকে লাথি মারার অভিযোগ ওঠে। এরপর হাসপাতালে নিয়ে গেলে 81 বছরের তুলসী অধিকারীর মৃত্যু হয়। আমাকে বললেন যে এই শোন, তুই বাড়িটার ব্যাপারে দিয়েছিস, চিঠি দিয়েছিস, তো বলে তুই ইনলিগাল লিগাল তুই জেনে গেলি, আমাকে জানিয়েছিস তো না। বলার পরেই সঙ্গে সঙ্গে অকাট্য ভাষায় গালাগালি দিতে শুরু করেছে। বাবাকে সত্যি একটা বাজে ভাষায় গালাগাল দিয়েছে। যেটাতেই বাবা কলারটা ধরেছে, বাবাকে ধাক্কা মেরেছে, সঙ্গে সঙ্গে লাথি চালিয়েছে। এই ঘটনার পরই শুরু হয় হুলস্থুল। 23 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে সাসপেন্ড করে তৃণমূল কংগ্রেস। রবিবার রাতেই গ্রেফতার করা হয় তাকে। তার বিরুদ্ধে খুন, জোর করে আটকে রাখা, মারধর, ভয় দেখানোর মামলা রুজু করেছে পুলিশ। তবে এত কিছুর পরও সাসপেন্ডেড তৃণমূল কাউন্সিলরের মুখে শোনা গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা। এরকম কোনো ঘটনাই ঘটেনি, ওটা একটা অ্যাক্সিডেন্ট। আর মমতা ব্যানার্জি আমার স্মরণে, আর তৃণমূল কংগ্রেসটা আমার মনে, এর বাইরে আমি কিছু কথা বলবো না। অন্যদিকে যে নির্মাণ ঘিরে আইন ভাঙার অভিযোগ উঠেছিল তা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন উত্তর ব্যারাকপুর পুরসভার চেয়ারম্যান। নোটিশ নিয়েছে, বোধ পক্ষই নিয়েছে। যারা কনস্ট্রাকশন করছিল, মিঠু ব্যানার্জি এরা করছিল, আর অভিযোগকারী যারা জয়ন্ত অধিকারী, উভয়কে নোটিশ পাঠানো হয়েছে। 13 তারিখে আমরা স্পেশাল বিওসি করব। সেই বিওসি থেকে বেঙ্গল মিউনিসিপ্যাল অ্যাক্টের যা বিধান দেওয়া আছে সেই অনুযায়ী আমরা ব্যবস্থা নেব। তার আগে অলরেডি এইসবের আগে জানুয়ারি মাসে আমরা স্টপ কনস্ট্রাকশনের নোটিশ দিয়েছি। হ্যাঁ, একদম যখনই কমপ্লেন করেছে অধিকারীরা, তারপরে আমরা ইনকোয়ারি করে সঙ্গে সঙ্গে স্টপ কনস্ট্রাকশনের নোটিশ দিয়েছি। এবার হিয়ারিং করা হবে, যা হবে সেটা করবো, আপনারা জানতে পারবেন। একদম একদম বেআইনি থাকলে ভাঙা হবে। বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন ধৃত রবীন্দ্রনাথ ভট্টাচার্য। ব্যারাকপুরে তৃণমূল কাউন্সিলরের মারধরে এক বৃদ্ধের মৃত্যুর অভিযোগ ঘিরে তোলপাড় পড়ে গেছে। অভিযোগ, বেআইনি নির্মাণের প্রতিবাদ করায় বৃদ্ধকে বেধড়ক মারধর করেন তৃণমূল কাউন্সিলর। চাপের মুখে অভিযুক্তকে 6 বছরের জন্য সাসপেন্ড করেছে তৃণমূল। তবে এই প্রথম নয়, এর আগেও মারধর, তোলাবাজি, এমনকি অপহরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে শাসক দলের কাউন্সিলরদের বিরুদ্ধে। গত বছর 10ই জুন পানিহাটির মহোৎসবতলা ঘাটে মোটর বাইক দাঁড় করিয়ে আঙুল উঁচিয়ে শাসানি ও তরুণীকে চড় মারতে দেখা গিয়েছিল পানিহাটির 26 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শ্রাবন্তী রায়কে। 2024 সালের 15ই ডিসেম্বর দাবি মতো তোলা না দেওয়ায় বাগুইহাটির এক প্রমোটারকে বন্দুকের বাট দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেবার অভিযোগ ওঠে বিধাননগর পুরসভার 9 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সমরেশ চক্রবর্তী দলবলের বিরুদ্ধে। সে বছরই খড়দার আবাসন থেকে ত্রিপুরার ব্যবসায়ীকে অপহরণ ও সোয়া 2 কোটি টাকা মুক্তিপণ দাবির অভিযোগে গ্রেপ্তার হন বারাসাত পুরসভার 2 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মিলন সর্দার। 24 জুনে কাটুলিতে তৃণমূলেরই পার্টি অফিসে তৃণমূল কাউন্সিলরকে বেধড়ক পেটানোর অভিযোগ ওঠে আরেক তৃণমূল কাউন্সিলরের অনুগামীদের বিরুদ্ধে। এটা তারকেশ্বর চক্রবর্তীর প্ররোচনায় চলে এবং তার নেতৃত্বে চলে। এটা তোলাবাজি করে খেত। কাউন্সিলর নিজে যুক্ত এবং কাউন্সিলরের 2-3টে ছেলে আছে। মধ্যমগ্রামে আবার কাটমানি নিয়ে বাড়তি অটো নামানোর অভিযোগ ওঠে 14 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুশান্ত রায়ের বিরুদ্ধে। প্রতিবাদ করায় অটো ইউনিয়নের এক নেতাকে মারধর করেন বলে অভিযোগ ওঠে। গোটা রাজ্য জুড়ে তৃণমূল বাদশার ন্যায় চালাচ্ছে। তৃণমূলের কাছে সাসপেনশনের কোনো মানে আছে নাকি? গরুর গাড়ির হেডলাইট, আজকে সাসপেনশন, কালকে মাথায় তুলে নাচে। তৃণমূল কাউন্সিলররা কি আইনের ঊর্ধ্বে? প্রশ্ন তুলছে বিরোধীরা। কেউ প্রতিবাদ করতে গেলে তার যদি মৃত্যু হয়, সেখানে তাকে বলবে তার পারিবারিক কারণে মৃত্যু হয়েছে। একটা কৃষক যখন তাদের অভাবে আত্মহত্যা করছে, তখন বলা হচ্ছে পারিবারিক কারণে আত্মহত্যা করছে। একজন মহিলা যখন ধর্ষিত হয়ে আত্মহত্যা করছে, তখন বলা হচ্ছে তাদের মধ্যে লাভ অ্যাফেয়ার ছিল, আত্মহত্যা করছে। তো পুরো জিনিসগুলোকে মানুষকে সত্যিটা না সামনে আনা এবং বিভিন্নভাবে সত্যিটাকে ধামাচাপা দেওয়ার একটা প্রবণতাই তৃণমূল সরকারের রয়েছে। তৃণমূলের এত বড় দল, এত বড় সমাজ, কেউ কোথাও কোনো জায়গায় কিছু সিরিয়াস ঘটনা দল ব্যবস্থা নিয়েছে, বাকি পুলিশ প্রশাসন দেখছে। ক্ষমতা চিরস্থায়ী নয়,
কোনোদিনও কোনো শাসক কেন্দ্র হোক কিংবা রাজ্য, লাল হোক কিংবা গেরুয়া অথবা সবুজ, কেউ কি মনে রাখে? এরই মধ্যে আরজিকর দুর্নীতি মামলায় অবশেষে আত্মসমর্পণ করলেন প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলী। তাকে 17 ফেব্রুয়ারি পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিল আলিপুরের বিশেষ সিবিআই আদালত। আরজিকর মেডিকেল কলেজে তরুণী চিকিৎসকের ধর্ষণ খুনের পর প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলী। তার অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে আর্থিক দুর্নীতির মামলায় সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করে সিবিআই। এরই মধ্যে খোদ অভিযোগকারী আক্তার আলীরই নাম জড়ায় দুর্নীতিতে। গত বছর বিজেপিতে যোগ দেন তিনি। টাকার বিনিময়ে হাসপাতালে টেন্ডার পাইয়ে দেওয়ার অভিযোগ আক্তার আলীর বিরুদ্ধে। 2রা ডিসেম্বর তার বিরুদ্ধে চার্জশিট দেয় সিবিআই। গত শুক্রবার আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলীকেই অবিলম্বে গ্রেপ্তারের নির্দেশ দেয় আলিপুরের বিশেষ আদালত। অবশেষে মঙ্গলবার আদালতে এসে আত্মসমর্পণ করলেন তিনি। আক্তার আলীর বিরুদ্ধে সিবিআই এর সাপ্লিমেন্টারি চার্জশিটে 3টি আর্থিক লেনদেনের তথ্য দেওয়া হয়েছে, সেগুলো ঘুষ বলে দাবি সিবিআই এর। আরজিকর মেডিকেলের প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলীর বিরুদ্ধে নথি জাল করার অভিযোগও তোলে সিবিআই। স্বাস্থ্য দপ্তরের অভিযোগ ছিল 2020 সাল থেকে 2 বছরের মধ্যে আক্তার আলীর ব্যাংক অ্যাকাউন্টে 2,39,000 টাকা এবং তার স্ত্রীর অ্যাকাউন্টে 50,000 টাকা ঢুকেছে। এছাড়াও বিমানের টিকিট বাবদ 1,49,000 টাকা পেয়েছেন আক্তার আলী। অভিযোগ এই লেনদেনের বিষয়ে আক্তার আলী সন্তোষজনক উত্তর দিতে পারেননি। এদিন আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের আইনজীবী আদালতে বলেন 300 লেনদেন হয়েছে যা সিবিআই এর কাগজেই আছে, সেগুলোই আক্তার আলী জড়িত। কয়েক কোটি টাকার সরঞ্জাম কেনা হয়েছে। অভয়াকে খুন কিভাবে হচ্ছে সেই সংক্রান্ত আছে, কিছু লিংক আছে, ওগুলো আমি পরে শেয়ার করব। 17 ফেব্রুয়ারি পর্যন্ত আক্তার আলীর জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। চার্জশিটেড হয়েছে এবং চার্জশিট হলে কোর্ট ওয়ারেন্ট ইস্যু করে। ওয়ারেন্ট ইস্যু করেছেন, উনি স্যারেন্ডার করেছেন। এবারে উনি লয়ার দিয়ে প্রমাণ করবেন যে ওনার বিরুদ্ধে আনা অভিযোগগুলি মিথ্যা। হুইসেল ব্লোয়ার কম ছিলেন, ষড়যন্ত্রকারী বেশি ছিলেন, তা সেটা প্রমাণ হয়েছে, তাই গ্রেপ্তার হয়েছে। এটা তো আমরা আগে থেকেই বলছি যে এই লোকটা ঠিক নেই। তখন তো একেবারে পুরো মিডিয়া ছেয়েছিলেন ইনি, কোনো সুযোগ দিতেন না। সকাল থেকে সন্ধেবেলা পর্যন্ত মিডিয়ার সামনে বানিয়ে বানিয়ে অনেক গল্প শুনিয়েছেন এই সমগ্র পশ্চিমবঙ্গবাসীকে। আজকে তার প্রতিফল পেতে হবে। উনি হুইসেল ব্লোয়ার কিচ্ছু না, উনি একটা চরম মিথ্যেবাদী এবং ষড়যন্ত্রকারী। যিনি নিজেকে হুইসেল ব্লোয়ার বলে দাবি করেছিলেন তিনি এখন জেল হেফাজতে। এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।